আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে। সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর যে পাঠটুকু আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো গত দিনগুলোতে আমরা যে আলোচনাটা করেছিলাম এই অধ্যায় সম্বন্ধে, সেই অধ্যায় সম্বন্ধে আমরা একটু আমাদের আলোচনাটা সেরে নিব। কারণ হচ্ছে আমরা যত পূর্ণালোচনা করে নিব তোমাদের কিন্তু পরবর্তী সময়ে বোঝার ক্ষেত্রে আরও বেশি সহজ হবে, আরও বেশি আনন্দের সাথে তোমরা বুঝতে পারবে এবং আরও সহজে তোমাদের কাছে বোধগম্য হবে ব্যাপারগুলো। আর একটা জিনিস মনে রাখবে যে তুমি তোমার দূর সম্পর্কের কোনো এক বন্ধুর নাম কিন্তু খুব সহজে কিছুদিন পর ভুলে যেতে পারো, কিন্তু তোমার যে কাছের বন্ধু তার নাম কিন্তু তুমি কখনো ভুলো না, কারণ প্রতিদিন কিন্তু তার নাম তোমার স্মরণে আসে। সো প্রতিদিন ক্লাস শুরু করার পূর্বে এজন্যই কিন্তু আমরা আসলে পূর্বের যে পড়াটা থাকে সেই পড়াটা একটু পূর্ণালোচনা করে নিই। এতে করে কি হয় বলো, এতে করে কিন্তু তোমাদের মাথায় ব্যাপারগুলো গেঁথে থাকে এবং তোমরা কিন্তু আসলে কখনোই এই ব্যাপারগুলো ভুলো না। সো এরকমই আসলে হওয়া উচিত লেখাপড়া। কোনো গাইড বইয়ের আদলে নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের অ্যান্সার করে সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আলটিমেটলি এখন আর আমাদের নেই। আমাদের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা করেছে, কারণ এর মানে হচ্ছে যত সৃজনশীল ওয়েতে আমরা জিনিসগুলো মনে রাখতে পারবো, আমরা নিজেরা যত বেশি সৃজনশীল হব তত বেশি লাভবান হব এবং তত ভালো রেজাল্ট কিন্তু আমরা করতে সক্ষম হব। সো প্রথমে কিন্তু বলা আছে, আমরা যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি। সো বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে এই অধ্যায়টায় বলা আছে। প্রথমেই কিন্তু কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, পহেলা বৈশাখের চিত্র, মাটির হাঁড়ি তৈরি করছে এমন একটি চিত্র এবং একদল বাউল লোক গান গাচ্ছে। এইটা দেখেই কিন্তু আমাদের অধ্যায়টা শুরু হয়েছিল। তো প্রথম যে পার্ট 1 সেটাই কিন্তু আমরা সংস্কৃতির ধারণা পেয়েছি। সংস্কৃতির যে ইংলিশ শব্দটা কালচার সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবং কালচার শব্দই তার পরিচয় করিয়ে দেওয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবন। এখানে কিন্তু বলা হয়েছে যে সংস্কৃতি বা কালচার যেটাই হোক না কেন শব্দটা, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনধারা। তাই তার মাধ্যমে লেখা শুরু করলো এবং সর্বশেষ মানুষ কম্পিউটার। সো মানুষ কিন্তু আসলে যে সংস্কৃতির যে অগ্রগতি বা সংস্কৃতির যে অগ্রধারাটা হলো সেটা কিন্তু আসলে ডে বাই ডে হলো। যে দেখো যে প্রথমে যদি আমরা চিন্তা করি যে আদিম যুগের মানুষ কিন্তু আসলে পশুর যে গাছের বাকল বা পাথরে খোদাই করে কিন্তু প্রথমত লেখা শুরু করলো, তার পরবর্তীতে কিন্তু আসলে গাছের বাকল এবং পশুর চামড়ায় লেখা শুরু করলো এবং অতঃপর কিন্তু কাগজ আবিষ্কৃত হলো। কাগজ আবিষ্কার করার পরবর্তী সময় কিন্তু টাইপরাইটার যেটা ছিল সেটা সেই মেশিনটা আবিষ্কার হলো লেখার জন্য এবং এর পরবর্তী সময়ে কিন্তু আসলে কম্পিউটার আবিষ্কার করা হলো। এখন কিন্তু প্রাতিষ্ঠানিক দাপ্তরিক যে কোনো ব্যাপারই কিন্তু আসলে কম্পিউটারে লেখা হয়। সো এই যে সংস্কৃতির যে চেঞ্জেস, সংস্কৃতির যে আপগ্রেডেশন, সংস্কৃতির যে আপডেটটা হলো, সেই আপডেটটার কথা সম্পর্কে কিন্তু আসলে বলা হয়েছে। সংস্কৃতির যে পরিবর্তন এসেছে সেটাকে কিন্তু বলা হয়েছে, কিন্তু সংস্কৃতির যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আসলে মানুষের যে জীবনধারা সেটার সাথে জড়িত, সেটার সাথে রিলেটেড কিছু ব্যাপার। সো বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদানের কথা এখানে বলা হয়েছে, যে বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ এবং অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান সমূহ, যেগুলো সম্পর্কে কিন্তু আসলে আমরা আলোচনা করেছি। তো দেখো, এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহগুলো হচ্ছে সামাজিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেশের সংস্কৃতির সাথে একদম রিলেটেড, একদম অ্যাটাচড একটা ব্যাপার। সো আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতি উপাদান সমূহ সৃষ্টি করেছেন। এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছর পুরনো, সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে কিন্তু একটা ধারণা কিন্তু করতে পারি। তো আজকে আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে, আমরা একটু আলোচনা করছি, একটু কথা বলে নিই যে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে একটি এর পরিবর্তনে অন্যটিরও পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইনের পরিবর্তন এসেছে, শাড়ি পরার ধরনেও কিন্তু পরিবর্তন এসেছে। দেখো, সংস্কৃতির উপাদান কিন্তু শাড়ি, কিন্তু যত আপগ্রেশন হয়েছে, যত ফ্যাশন এসেছে, তত কিন্তু আসলে শাড়ির ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জেস এসেছে, বিভিন্ন ডিজাইনের পার্থক্য এসেছে এবং শাড়ি পরার ক্ষেত্রেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের চেঞ্জেস এসেছে। কিন্তু সংস্কৃতির যে উপাদান শাড়ি সেটা কিন্তু রয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু মডিফিকেশন হয়েছে, আপগ্রেশন কিন্তু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সো আজকে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। সো দেখো, আমাদের এটার যে পর্ব 1টা কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং এটাকে পর্ব করে পর্ব 2,
আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো পার্ট 3 ও 4 বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। দেখো, আমাদের ভূমি যেমন উর্বর তেমনই আমাদের সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। সো আমরা কিন্তু জানি যে আমাদের দেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে কিন্তু আমাদের যে ভূমিগুলো রয়েছে সেই ভূমিগুলো কিন্তু প্রচুর পরিমাণে পলিমাটি সমৃদ্ধ এবং খুব উর্বর। সো আমাদের ভূমি যেমন উর্বর তেমনই কিন্তু আমাদের সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। সো প্রাচীনকাল থেকেই কিন্তু আসলে আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের সংস্কৃতিটা কিন্তু আসলে প্রচুর সমৃদ্ধশালী একটা সংস্কৃতি। এখানে কিন্তু দেখো আগত নানা জাতের মানুষ ও তাদের সংস্কৃতি সৃষ্টি করেছেন সাংস্কৃতিক বৈচিত্র্য। তো আমাদের যে সংস্কৃতি এত সমৃদ্ধ, সেই সংস্কৃতিটা এত সমৃদ্ধ আসলে কেন? যে আমাদের সংস্কৃতিতে কিন্তু আসলে নানান সময়ে কিন্তু নানান মানুষের নানান জাতির কিন্তু আবির্ভাব আমাদের এই বাংলায় হয়েছিল, এবং তারা কিন্তু তাদের সাথে করে বিশেষ কিছু সংস্কৃতি নিয়ে এসেছিল, এবং সংস্কৃতির বৈচিত্র্যের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু পরিলক্ষিত হয়েছিল আমাদের দেশে। তাই কিন্তু আসলে মানুষের সাথে সাথে কিন্তু বিভিন্ন মুখী যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আমাদের যে মূল সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটাতে কিন্তু আসলে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি কি বলে তোমাকে, অনেক বেশি সমৃদ্ধশালী করে তুলেছে। দেখো, প্রাচীনকাল থেকে এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। সো প্রাচীনকাল থেকে যে আমাদের দেশের যে ভূমি উর্বর, সেটা যখন মানুষ বুঝতে পেলো এবং জানতে পেলো, তখন থেকে কিন্তু আসলে মানুষ কৃষিকাজের সাথে রিলেট হয়ে পড়লো, এবং কৃষিকাজের সাথে যখন থেকে তারা রিলেট হয়ে পড়লো, তখন থেকে কিন্তু আসলে তারা বুঝতে পারলো যে আসলে আমাদের কৃষিকাজ করা আমাদের জন্য শ্রেয় হবে, কারণ আমাদের দেশের জমি যেহেতু খুব উর্বর, তাই আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কৃষিকাজ করা প্রয়োজন রয়েছে। সো কৃষিভিত্তিক উপাদানগুলো ব্যবহার করে ধীরে ধীরে গড়ে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক। সো কৃষি কেন্দ্রিক যে ব্যাপারগুলো, সেই কৃষিকে ভিত্তি করেই কিন্তু আসলে ওই ধরনের ঘরবাড়ি, ওই ধরনের আচার ব্যবহার, ওই ধরনের নৃত্য সহ ওই ধরনের যে সংস্কৃতির যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু গড়ে উঠেছে। ধরো, কৃষিকাজ আমাদের মেন কাজ, তাহলে আমাদের কিন্তু গরু থাকা প্রয়োজন, কারণ আমরা হাল চাষ করাবো, সেজন্য আমাদের বাড়িতে কিন্তু একটা গরু ঘর থাকা বা গোয়াল ঘর থাকা বাঞ্ছনীয় একদমই। সো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গোলা প্রয়োজন, কারণ আমরা যেহেতু কৃষিতে সমৃদ্ধশালী, আমাদের ফসল শস্যগুলো তোলার জন্য কিন্তু গোলা প্রয়োজন। সো দেখা যেত গ্রাম বাংলার প্রতিটি ঘরে গোলা থাকতো। সো তাদের উৎসবগুলোও সেম ছিল, কারণ যখন সারা বছর ফসল ফলিয়ে তারা ফসলগুলো যখন ঘরে তুলতো, তখন কিন্তু আসলে নবান্ন উৎসব হয়ে থাকতো। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে সংস্কৃতির সাথে মিশে যায় এই কাজের মাধ্যমে। রাখালিয়া, মুর্শিদি, জারি, সারি সকল গানই কিন্তু থাকতো কৃষির কথা। সো রাখালিয়া, তারপর হচ্ছে তোমার মুর্শিদি, জারি, সারি যে গানগুলো রয়েছে, সেই গানগুলো কিন্তু আসলে গ্রাম বাংলার কথা বলে, গ্রাম বাংলার কৃষি মানুষের কথা বলে, গ্রাম বাংলার যে কৃষিদের জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য নিয়ে কিন্তু আসলে কথা বলে। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুবই বেশি, সেটি হাঁড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখে বেশ বোঝা যায়। সো আমাদের দৈনন্দিন জীবনে যে হাঁড়ির প্রভাবটা খুব বেশি, সেটা আমরা বুঝতে পেলাম কিভাবে? যে আমরা বুঝতে পেলাম যে আমাদের সেই প্রাচীন নিদর্শন যে পোড়ামাটির ফলক, সেখান থেকে কিন্তু শুরু করে যে আমরা এখন পর্যন্ত যে মাটির হাঁড়ি তৈরি করি, সেখান থেকে বোঝা গেল যে আমাদের অতীত যে সংস্কৃতি, সেখান থেকেই কিন্তু আসলে মাটির হাঁড়ির ব্যবহার কিন্তু চলে এসেছে। এদেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালের। আমাদের দেশে যে বাঁশের ব্যবহার হয়, বাঁশ, বেত এবং কাঠের যে ব্যবহার করা হয়, সেগুলোর ব্যবহারও কিন্তু আসলে বহুকালের, বহু পুরনো সময় থেকে কিন্তু এদের ব্যবহার কিন্তু হয়ে থাকে। দৈনন্দিন জীবনে খাদ্য সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশা গড়ে উঠেছে। সো দৈনন্দিন জীবনের কাজেই কিন্তু আসলে মাঝির প্রয়োজন হয়েছে, তারপর হচ্ছে জেলের প্রয়োজন হয়েছে, যেহেতু মাছ ধরতে জাল বানানো প্রয়োজন এবং যে মাছ ধরার জন্য লোক প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এবং নৌকা বানানোর জন্য কিন্তু নৌকা বানানোর যে কারিগর, সেগুলোরও কিন্তু প্রয়োজন হয়েছে। যেহেতু আমাদের দেশ, তোমাদেরকে আগেই বলেছি, নদীমাতৃক দেশ, এবং আগের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জনপথ কিন্তু ছিল আসলে নৌপথে, যা মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কিন্তু নদী পথটিকেই বেছে নিতে হতো। তো দেখা যায় যে নিচু এলাকা যেগুলো রয়েছে, বর্ষার সময় পানি ওঠে, প্রত্যেক বাড়িতেই কিন্তু আসলে দুইটি একটি করে নৌকা থাকতো। দেখা যায় যে আমরা যেহেতু আমাদের এলাকা নদীর তীরবর্তী এলাকা, তো সেখানে আমরা দেখতাম যে বর্ষার মৌসুমে কিন্তু ক্ষেত খামারি কিন্তু আসলে পানিতে ভরে যেত, এবং তখন কি করা হতো, তখন কিন্তু আসলে দেখতাম যে আমাদের বাড়িতেই আসলে 2 থেকে 3টা নৌকা রয়েছে, যেগুলো আমরা হচ্ছে আমার চাচারা দেখতে পেতাম যে হচ্ছে নৌকা নিয়ে ক্ষেত দেখতে যেত, তখন পাট লাগানো হতো, সেই পাট পরিদর্শন করতে যেত।
যেত এবং আমরা কি করতাম, ছোট যারা রয়েছে আমরা কিন্তু বিকেলবেলায় নৌকা নিয়ে শাপলা বিলে ঘুরতে যেতাম। সো সেই ব্যাপারগুলো ছিল কিন্তু একদম অন্যরকম একটা ব্যাপার। যখন সূর্য ডুবে যেত একদম, তখন কিন্তু বিলের মাঝখান থেকে শাপলা খেতে যে সূর্যের যে যে গোধূলির যে আলোটা সেটা পড়তো, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগতো। সাথে করে আমরা অনেক সময় অনেক ধরনের নাস্তার ব্যবস্থা করে নিয়ে যেতাম, আমরা নুডলস রান্না করে নিয়ে যেতাম, মুড়ি নিয়ে যেতাম, তো সেগুলো কিন্তু আমরা নৌকায় বসে বসেই খেতাম। তো সেগুলো এক ধরনের মজা ছিল, কিন্তু এখন কিন্তু ওই পরিমাণ পানিও খুব কম উঠে এবং আসলে তারপরও যাওয়া হয়, কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না, বা ওই জিনিসগুলো আসলে ওরকম করে আর এনজয় করা এখন আর হয়ে ওঠে না। আরেকটা জিনিস যেটা করতাম, যে আমরা আবার করতাম কি, ক্ষেতের ভিতরে আমার যে কাজিন যারা ছিল ওরা করতো কি হচ্ছে, ক্ষেতের ভিতরে এক ধরনের জাল রেখে দিত, বিছায়া জাল রেখে দিত। তো ফজরের ঠিক পরের মুহূর্তে কিন্তু আমরা আসলে আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়তাম এবং ওই আমি এত কিছু বুঝতাম না বা পারতাম না বা ছোট ছিলাম, ওরা একটু আমার থেকে বয়সে বড় ছিল, ওরা কি করতো, ডুবিয়ে ডুবিয়ে সেই জালগুলো উঠাইতো এবং সেই জালে কিন্তু আসলে অনেক ধরনের মাছ পাওয়া যেত, অনেক সময় সাপও থাকতো, আর কিন্তু মাছ থাকতো অনেক রকম। সেই মাছ ভেজে সকালবেলা ভর্তা দিয়ে যে খাবার, সো এটা কিন্তু একদম অসাধারণ একটা ব্যাপার। যে এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি, গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে কিন্তু আসলে মিশে যায়। সো দেখো, নৌকা বানানোর লোক কিন্তু আসলে গ্রাম অঞ্চলে প্রচুর থাকে, কারণ সবারই কম বেশি করে দুই একটা নৌকা থাকে। নদীভিত্তিক ভাটিয়ালি গান, সারি গান ইত্যাদিতে নদী আর নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসে সাবলীলভাবে। কৃষক, তাঁতি, মাঝি, জেলে ছাড়াও আরও রয়েছে কুমার, কামার, নাপিত সহ অসংখ্য শ্রেণী পেশার মানুষ। এখানে তিনটি বড় ভাষা গোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে। তারা হলো অস্ট্রিক, দ্রবিড় এবং ইন্দো ইউরোপীয়। তাদের প্রভাব আমাদের ভাষা সংস্কৃতিতে এখনও রয়েছে। ধর্মবিশ্বাসের দিক থেকে এখনও আমাদের দেশ বৈচিত্র্য কম নয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে বৌদ্ধ ধর্ম, মুসলিম সুফি সাধকদের মধ্যে ইসলাম ধর্ম এবং পরবর্তীকালে ঔপনিবেশিক শাসকদের মধ্যে এদেশে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দৈর্ঘ্য ঐতিহ্য। তাই নানা জাতের মানুষের কাছে থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা, এসব মিলিয়ে জনবৈচিত্র্যের মতোই বাঙালির সংস্কৃতির বৈচিত্র্যকে লালন করে এসেছে। সো আমাদের যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতিটা কিন্তু আসলে আমরা যেমন আমাদের ভাষা, আমরা আমাদের ভাষাটা কিন্তু পেয়েছি অস্ট্রিক, দ্রবিড় এবং ইন্দো ইউরোপীয় যে জাতিগোষ্ঠী আমাদের এখানে এসেছিল, তাদের কাছ থেকে সকলের সাথে মিলিয়ে কিন্তু এক ধরনের মিশ্র ভাষা আমরা পেয়েছি। আমরা আমাদের সংস্কৃতি থেকে নানা ধর্মের অনুশাসন পেয়েছি, তারপর হচ্ছে বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য আমরা পেয়েছি। সো এই সব কিছু মিলিয়ে খুব বেশি সমৃদ্ধশালী একটা সংস্কৃতি আমরা পেয়েছি, খুব বেশি সমৃদ্ধশালী একটি লাইফস্টাইল আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু রয়ে গেছে। সো আজকের পড়া এই পর্যন্তই। যদি এই পর্যন্ত তোমাদের কারো বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা যে জিনিসটি করবে, কমেন্ট সেকশনে তোমরা আমাদেরকে জানাবে, কারণ কমেন্ট সেকশনে যখন তোমরা আমাদেরকে জানাবে, আমরা ওইটা দেখার পর আসলে তোমাদেরকে ওই প্রবলেমগুলো সলিউশন করে দিব। আর যেহেতু তোমাদের নিয়ে আমরা কাজ করছি, তোমাদের সকল প্রকার সমস্যার সলিউশন করে দিতে কিন্তু আমরা বাধ্য। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে কেন ক্লিক করবে বলে দিচ্ছি, কারণ বেল আইকনটিকে ক্লিক করার সাথে সাথে আমাদের যত প্রকার আপডেটেড ভিডিও আছে সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আসলে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করা তোমার বন্ধুর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি যখনই বেশি বেশি করে শেয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে বন্ধু রয়েছে সে কিন্তু আসলে আমাদের থেকে উপকৃত হতে পারবে তোমার মতো করে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।